গল্পের আসর বাই অগ্নিনাথ চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সমগ্র থেকে এবং হিমু। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। কাজটা ঠিক হচ্ছে না ভাই সাহেব, শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে। শরীর নষ্ট হলে মন নষ্ট হয়। আমার শরীরটা ঠিক আছে বলেই এত বিপদে আপদেও মনটা ঠিক আছে। শরীরটা ঠিক রাখবেন। আমার আবার উল্টা নিয়ম, মনটাকে ঠিক রাখে যাতে শরীর ঠিক থাকে। বদরুল সাহেব বাটি এবং চামচ নিয়ে উঠে দাঁড়ালেন। লজ্জিত ভঙ্গিতে বললেন, ছোট্ট একটা কাজ করে দিবেন হিমু ভাই। জি বলুন। মেসের মালিক আমাকে বলেছে সোমবারের মধ্যে মেস ছেড়ে দিতে। আজে বাজে সব কথা, গালাগালি। আপনি যদি একটু বলে দেন, ও আপনাকে মানে। আমি এক্ষুনি বলে দিচ্ছি। তাকে বললাম যে চাকরি হয়ে যাচ্ছে। ইয়াকুবকে বলেছি, এত বড় গার্মেন্টসের মালিক, চাকরি তার কাছে কিছুই না। সে একটা নিঃশ্বাস ফেললে 10টা লোকের এমপ্লয়মেন্ট হয়ে যায়। বিশ্বাস করে না। আপনি বললে বিশ্বাস করবে। আমাদের ম্যানেজারের নাম হায়দার আলী খাঁ। নামের সঙ্গে তার চেহারা কোনো সঙ্গতি নেই। রোগা বেটে একজন মানুষ। বেটেরা সচরাচর কুঁজো হয় না, তিনি খানিকটা কুঁজো। ব্যক্তিবিশেষের সামনে তার কুঁজো ভাব প্রবল হয়। আমি সেই ব্যক্তিবিশেষের একজন। তিনি কোনো কারণ ছাড়াই আমাকে ভয় পান। হায়দার আলী চেয়ারে গুটিসুটি মেরে বসে আছে, পিরিচি করে চা খাচ্ছে। ওই লোককে আমি কখনো চায়ের কাপে করে চা খেতে দেখিনি। আমি কাছে এসে হাসি মুখে বললাম, ভাই সাহেব, খবর কি? ভদ্রলোক যেভাবে চমকালেন তাতে মনে হলো 7 রিক্টার স্কেলের একটা ভূমিকম্প হয়ে গেছে। পিরিচের সব চা তার জামায় পড়ে গেল। আমি বললাম, করেছেন কি? চা খাচ্ছি স্যার। খুব ভালো, বেশি বেশি করে চা খান। রিসার্চ করে নতুন বের করেছে, দৈনিক যে 7 কাপ চা খায় তার হার্টারি কখনো ব্লক হয় না। থ্যাংক ইউ স্যার। যেভাবে তিনি থ্যাংক ইউ বললেন তাতে ধারণা হতে পারে হার্টের আর্টারি সংক্রান্ত রিসার্চটা আমার করা। আমি অবসর সময়ে মেসের ঘরের দরজা বন্ধ করে রিসার্চ করেছি। বদরুল সাহেবকে নাকি নোটিশ দিয়ে দিচ্ছেন, কথা কি সত্যি? জি, 3 মাসের রেন্ট বাকি, আর নানান যন্ত্রণা করে। বোর্ডাররা নালিশ করেছে। কি যন্ত্রণা করেছে? রান্নার সময় বাবুর্চি পাশে বসে থাকে। ফিস্ট হয়েছে, 30 টাকা করে চাঁদা, একটা পয়সা দেয় নাই, ফিস্ট খেয়ে বসে আছে। চাঁদা না দিলেও খাটাখাটি তো করেছে। গোশত কিনে আনা, খাসি গোশত যে কেউ কিনতে পারে না, খুবই জটিল ব্যাপার। খাসি ভেবে কিনে এনে রান্নার পর প্রকাশ পায় পাটা। হায়দার আলী খাঁ তাকাচ্ছেন। আমার কথাবার্তার ধরন বুঝতে পারছেন না, কি বলবেন তাও গুছিয়ে উঠতে পারছেন না। ম্যানেজার সাহেব। জি স্যার। বদরুল সাহেবকে আর কিছু বলবেন না। 3 মাসের রেন্ট বাকি পড়ে গেছে। অন্য পার্টিকে কথা দিয়ে ফেলেছি। মানুষের কথার একটা দাম আছে, ঠিক না স্যার? ঠিক তো বটেই। কথার দাম আগে যা ছিল, মুদ্রাস্ফীতির কারণে সেই দাম আরও বেড়েছে। তবু একটা ব্যবস্থা করুন, 1 মাসের মধ্যে সব পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে হবে? শুনেছি উনি ছাঁটাই হয়ে গেছেন। অফিসের পাওনা টাকা পয়সাও দিচ্ছে না। টাকা পয়সার কি না কি গন্ডগোল আছে। গন্ডগোল তো থাকবেই। পৃথিবীতে বাস করবেন আর গন্ডগোলে পড়বেন না, তা তো হয় না। এই গন্ডগোল নিয়েই বাস করতে হবে, উপায় কি? মনে থাকবে তো কি বললাম? জি স্যার। আমি ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। ম্যানেজার অত্যন্ত বিনয়ের সঙ্গে জি স্যার বলেছে বলেই ঠিক ভরসা পাচ্ছি না। বিনয়ের বাড়াবাড়িটাই সন্দেহজনক। আমার নিজের ধারণা বিনয় ব্যাপারটা পৃথিবী থেকে পুরোপুরি উঠে গেলে পৃথিবীতে বাস করা সহজ হতো। বিনয়ের কারণে সত্য মিথ্যা প্রভেদ করার সমস্যা হয়। মিথ্যার সঙ্গে বিনয় মিমিয়ে দিলেই সেই মিথ্যা ধরা কারো সাধ্য থাকে না। ঘুমের চেষ্টা করছি, ঘুম আসছে না। বেশ কয়েকদিন থেকে নিদ্রা এবং জাগরণের সাইকেলটা বদলাবার চেষ্টা করছি, রাত ঘুমের জন্য এবং দিনে জেগে থাকার জন্য। এই নিয়ম ভাঙা দরকার। মানুষ ঘুমকে নিয়ন্ত্রণ করবে, সূর্য নিয়ন্ত্রণ করবে না। সূর্য হচ্ছে জ্বলন্ত অগ্নিগোলক। মানুষের মতো অসাধারণ মেধার প্রাণীগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার তার কোনো অধিকার নেই। টানা ঘুম দিলাম। ঘুম ভাঙল সন্ধ্যায় সন্ধ্যায়।
এই সময় মেসটা ফাঁকা ফাঁকা থাকে, বেশিরভাগই চা নাস্তা খেতে বাইরে যায়। মেসে শুধু একবেলা খাবার ব্যবস্থা রাতে। 1 কাপ চা খেতে হলেও রাস্তা পার হয়ে স্টলে যেতে হবে। ইদানিং অবশ্য নতুন এক চাওয়ালা শ্রেণী উদ্ভব হয়েছে। এরা বিশাল ফ্লাস্কে করে চা ফ্রি করে। চায়ের দাম ফিক্সড, 1 টাকা কাপ। চিনি বা দুধের দাম বাড়ালে কাপের সাইজ ছোট হয়, কিন্তু চায়ের দাম হেরফের হয় না। আমাদের এখানে যে ছেলে চা বিক্রি করে তার নাম মতি। দেখতে রাজপুত্রের মতো, আসলে ভিখিরি পুত্র। বারান্দায় এসে মতিকে খুঁজলাম, মতি এখনো আসেনি। তবে অপরিচিত এক ভদ্রলোক এসেছেন, শুকনো মুখে টুলে বসে আছেন। ভদ্রলোক অপরিচিত হলেও দেখা মাত্র চিনলাম, কারণ তার চশমার একটা ডাট ভাঙা, সুতো দিয়ে কানের সঙ্গে বাঁধা। ভদ্রলোক সন্দেহজনক দৃষ্টিতে আমাকে দেখছিলেন। আমি বললাম, কি ভাই, ভালো আছেন? তিনি হকচকিয়ে গেলেন, উঠে দাঁড়ালেন। বদরুল সাহেবের কাছে এসেছেন, তাই তো? জি স্যার। টাকা ধারের জন্য? ভদ্রলোক খানিকটা বিভ্রান্ত হয়ে গেছেন, চট করে কিছু বলতে পারছেন না, আবার খুব চেষ্টা করছেন কিছু বলতে। আমি বললাম, বদরুল সাহেব আমাকে আপনার কথা বলেছেন, খুবই প্রশংসা করেছিলেন। প্রিটেস্ট পরীক্ষায় একটা এক্সট্রা নাকি ভুল হয়েছিল, তাড়াহুড়া করেছিলেন নিশ্চয়ই। অনেক সময় ওভার কনফিডেন্সের সমস্যা হয়। যাই হোক, কেমন আছেন বলুন? জি ভালো। বদরুল কখন আসবে? উনি আসবেন কোত্থেকে? এখানে থাকেন না? আগে থাকতেন, মেসে অনেক বাকি পড়ে গেছে, চারিদিকে ধার দেনা করে পালিয়েছেন। নিচের ম্যানেজার সাহেব আমাকে বললেন মেসেই থাকে। ম্যানেজার তাই বলেছেন? সেরকমই বলার কথা, সেও জানে না। জানলে জিনিসপত্র ক্রোক করে রেখে দিত। চুপি চুপি পালিয়েছে, শুধু আমি জানি। আপনাকে বললাম কারণ আপনি তার ক্লোজ ফ্রেন্ড, ছাত্রজীবনে বন্ধু। অঙ্কে সবসময় হাই মার্ক পেয়েছেন। বদরুল থাকে কোথায় সেটাও বলা নিষেধ। যাই হোক, আপনাকে বলছি, দয়া করে খবরটা গোপন রাখবেন। উনি টেকনাফের দিকে চলে গেছেন। কোন দিকে গেছে বললেন? টেকনাফের দিকে, চিটাগাং হিল ট্রেক্ট। তার দুঃসম্পর্কের এক মামা আছেন, বন বিভাগে চাকরি করেন, তার কাছে গেছেন। কিছু মনে করবেন না, আপনার নামটা যেন কি? খোঁজে আসাও অর্থহীন, চলে যান। চলে যাব? আপনাকে 1 কাপ চা খাওয়াতে পারি, শুধু চা খাবেন? আব্দুল রশিদ হ্যাঁ না কিছুই বলল না। মুখ দেখে যাচ্ছে সে পুরোপুরি আশাহত। আমি ভদ্রলোককে চা খাওয়াতেও নিয়ে গেলাম। চা খাওয়ালাম, সিঙ্গারা খাওয়ালাম। এইখানে শেষ করলাম না, রাস্তার পাশে ঘড়ি সারাইয়ের দোকানে নিয়ে গিয়ে চশমার ডাট লাগিয়ে দিলাম। আমার সর্বমোট 13 টাকা খরচ হলো। ভদ্রলোক বললেন, ভাই সাহেব, আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আপন ভেবে বলছি। বলুন, কিছু মনে করব না। কথাটা বলতে খুবই লজ্জা পাচ্ছি। আপনি অতি মহৎপ্রাণ এক ব্যক্তি, আপনাকে বিব্রত করতেও লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মাথা কাটা যাওয়ার কিছু নেই, আপনি বলুন। দারুণ এক সংকটে পড়েছি ভাই সাহেব, আত্মহত্যা ছাড়া এখন আর পথ দেখছি না। ছেলে অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। ধরেছেন ঠিকই, তবে ছেলে না, মেয়ে, কনিষ্ঠা কন্যা। সকাল থেকে হাঁপানির মতো হচ্ছে, ডাক্তার ইঞ্জেকশন, সেই সঙ্গে কি ট্যাবলেট যেন দিয়েছে। আমি আমার স্ত্রীকে বললাম, চিকিৎসা করার টাকা কোথায়, তুমি বরং গলা টিপে মেরে ফেলো। উনি গলা টিপে মারতে রাজি হচ্ছেন না। আব্দুর রশিদ আমার এই কথায় অস্বস্তিতে পড়ে গেল। আমি বললাম, এইসব কঠিন কাজ স্ত্রীকে দিয়ে হবে না, এইসব হলো পুরুষের কাজ। গলা টিপে মারতে হলে আপনাকেই মারতে হবে। ভাই সাহেব ঠাট্টা করছেন? না, ঠাট্টা করছি না। মৃত্যু কোনো ঠাট্টা তামাশার বিষয় না। আমি আপনাকে 100 টাকা দেব। দিবেন? সত্যি দিবেন? অবশ্যই দেব। স্কুল জীবনে আপনি অঙ্কে খুব ভালো ছিলেন, তাই না? কেমন ভালো ছিলেন প্রমাণ দেন দেখি। সহজ একটা অঙ্ক জিজ্ঞেস করব, কারেক্ট উত্তর দিবেন, 100 টাকা নিয়ে চলে যাবেন। আব্দুর রশিদ ক্ষীণ স্বরে বলল, কি অঙ্ক? একটা বাড়িতে 4টা হারিকেন জ্বলছিল। গভীর রাতে কথা নেই, বার্তা নেই,
শুরু হলো ঝড়। একটা হারিকেন নিভে গেল। এখন আপনি বলুন, ওই বাড়িতে হারিকেন এখন কয়টা? 3টা। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, হয়নি। একটা হারিকেন নিভে গেছে ঠিকই, হারিকেনের সংখ্যা তো কমেনি। হারিকেন 4টাই আছে। আপনি তো ভাই অঙ্ক শিখতে পারেননি। টাকাটা দিতে পারলাম না, কিছু মনে করবেন না। আব্দুর রশিদ দাঁড়িয়ে আছে। আমি হাঁটা ধরেছি, মেসে ফিরে যাব। সারাদিন কিছু না খাওয়া খাওয়াতে খিদের নাড়ি ভুড়ি পাক দিচ্ছে। মেসে রান্না হয়েছে কিনা খোঁজ নিতে হবে। মেসের ভাত সকাল সকাল নেমে যায়। ভাত নেমে গেলে একটা ডিম ভেজে দিতে বলবো। আগুন গরম ভাত ডিম ভাজা দিয়ে খেতে অতি উপাদেয়। তবে খেতে হয় চুলা থেকে ভাত নামার সঙ্গে সঙ্গে, দেরি করা যায় না। ঘর থেকে বেরোবার জন্য রাত 12টা খুব ভালো সময়, 0 আওয়ার। কাউন্ট আপ শুরু হয় 0 আওয়ার থেকে। 0, 1, 2, 3। ঠিক রাত 12টায় কি বার হবে? শনিবার নয়, রবিবারও নয়। 0 আওয়ারে বার থেমে থাকে। দরজা তালাবদ্ধ করে বেরোচ্ছি। দেখি বদরুল সাহেব কলঘর থেকে হাত মুখ ধুয়ে ফিরছেন, মুখ ভেজা, কাঁধে গামছা। রাত 12টায় আমার মন টন খুব ভালো থাকে। কাজেই আমি উল্লাসের সঙ্গেই বললাম, কি খবর বদরুল সাহেব? তিনি লজ্জিত ভঙ্গিতে হাসলেন। কোথায় ছিলেন আজ সারাদিন? তিনি আবারও হাসলেন। আমি বললাম, গিয়েছিলেন নাকি ইয়াকুব আলীর কাছে? জি। দেখা হয়নি? দেখা হয়েছে, অতিরিক্ত ব্যস্ত। কথা হয়নি? হয়েছে, চাকরির ব্যাপারটা বললাম। আগেও তো বলেছিলেন, আবার কেন? ভুলে গিয়েছে, নানান কাজকর্ম নিয়ে থাকে তো। আজকে তার আবার একটা দুর্ঘটনা ঘটল। তার মনটা ছিল খারাপ। কি দুর্ঘটনা? 21 লাখ টাকা দিয়ে নতুন গাড়ি কিনেছে, সেই গাড়ির হেডলাইট ভেঙে ফেলেছে। কেয়ারলেস ড্রাইভার। ওই নিয়ে নানান হইচই, ধমকাধমকি চলছে। তার মধ্যে আমি গিয়ে পড়লাম। আপনি ধমক খেয়েছেন? জি না, আমি ধমক খাবো কেন? আমার ছেলেবেলার বন্ধু, ভেরি ক্লোজ ফ্রেন্ড। গাড়ির হেডলাইট ভাঙার কারণে ইয়াকুবের মন খারাপ দেখে আমারও মন খারাপ হলো। এর মধ্যে চাকরির কথাটা তুলে ভুল করেছি। ইয়াকুব সাহেব রেগে গেছেন? তা ঠিক না, বলল বায়োডাটা তার সেক্রেটারির কাছে দিয়ে যেতে। 2টা পাসপোর্ট সাইজের ছবি সহ বায়োডাটা সে দেখবে। দেখবে তো বটেই, স্কুল জীবনের বন্ধু, ফেলবে কি করে? বায়োডাটা নিয়ে সারাদিন ছোটাছুটি করলাম। একদিনের মধ্যে ছবি তুলে বায়োডাটা টাইপ করে 5টার সময় একেবারে ইয়াকুবের হাতেই ধরিয়ে দিয়েছি। ইয়াকুব সাহেব আপনার কর্মতৎপরতা দেখে নিশ্চয়ই খুব খুশি হলেন। বদরুল চুপ করে রইলেন। আমি বললাম, খুশি হননি? জি না, একটু মনে হয় বেজার হয়েছে। সেক্রেটারির হাতে দিতে বলেছে, আমি তা না করে তার হাতে দিলাম। এতে সামান্য বিরক্ত। এত বড় একটা অর্গানাইজেশন চালায়, তার তো একটা সিস্টেম আছে। হুট করে হাতে কাগজ ধরে দিলে হবে না, ভুলটা আমার। বদরুল সাহেব, আপনার কি ধারণা ইয়াকুব আলী আপনাকে চাকরি দেবেন? অবশ্যই। আমার সামনেই সেক্রেটারিকে ডেকে বায়োডাটা দিয়ে দিল, বলল উপরে আর্জেন্ট লিখে ফাইলে রাখতে। কবে নাগাদ চাকরি হবে বলে মনে করছেন? খুব বেশি হলে 1 সপ্তাহ। ইয়াকুব আমাকে 1 সপ্তাহ পরে খোঁজ দিতে বলেছে। আগামী শনিবারের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। স্বপ্নেও তাই দেখলাম। এর মধ্যে স্বপ্ন দেখে ফেলেছেন? জি। ছোটাছুটি করে কাগজপত্র জোগাড় করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ভাবলাম একটু রেস্ট নিই। ইয়াকুবের পিয়ে বলল, বসুন, চা খান। চা খাওয়ার জন্য বসেছি। বসে থাকতে থাকতে ঝিমুনির মতো এসে গেল। তখন স্বপ্নটা দেখেছি। দেখলাম কি, ইয়াকুব এসেছে, তার হাতে বিরাট এক মৃগেল মাছ, এইমাত্র ধরা হয়েছে, ছটফট করছে। ইয়াকুব বলল, নিজের পুকুরের মাছ, তোর জন্য আনলাম, নিয়ে যা। মাছ স্বপ্নে দেখা খুবই ভালো। হিমু ভাই, আপনি যাচ্ছেন কোথায়? হাঁটতে যাচ্ছি। রাত দুপুরে কেউ হাঁটতে যায়? আশ্চর্য, দুপুর রাতে হাঁটার মধ্যে কি আছে? চলুন, আমার সঙ্গে হেঁটে দেখুন। যেতে বলেছেন? এক রাতে একটু অনিয়ম করলে কিছু হবে না। খুব টায়ার্ড লাগছে হিমু ভাই, ভাবছি ঘুমোবো।
ঘুম তো আপনার আসবে না, খিদে পেটে শুয়ে ছটফট করবেন। এর চেয়ে চলুন কোথাও নিয়ে গিয়ে আপনাকে খাইয়ে আনি। মনে হচ্ছে সারাদিন কিছুই খাননি। সারাদিন খাইনি কি করে বুঝলেন? বোঝা যায়, মানুষের সব খাবার তার চোখে লেখা থাকে। ইচ্ছে করলেই সে লেখা পড়া যায় না, কেউ ইচ্ছে করে না বলে পড়তে পারে না। আপনি পারেন? মাঝে মাঝে পারি, সব সময় পারি না। আপনি যে সারাদিন খাননি এটা আপনার চোখে পড়তে পারছি। এই সঙ্গে আরেকটা জিনিস পড়া যাচ্ছে, সেটা হচ্ছে আজ দিনটা আপনার জন্য খুব আনন্দের। বদরুল সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। হতভম্ব ভাব কাটার পর বললেন, আপনি ঠিকই ধরেছেন, আজ আমার বিবাহ বার্ষিকী। আমি ভুলে গিয়েছিলাম। সন্ধ্যার সময় হঠাৎ মনে হয়েছে, আরে আজ তো 25শে এপ্রিল। চলুন রাস্তায় হাঁটতে হাঁটতে বিয়ের দিনে গল্প করবেন। অনেকদিন কারো বিয়ের গল্প শুনি না। বদরুল সাহেব লজ্জিত গলায় বললেন, বলার মতো কোনো গল্প না, সব গল্পই বলার মতো। রাস্তায় নেমেই বদরুল সাহেব বিস্মিত স্বরে বললেন, হাঁটতে তো ভালোই লাগছে, রাস্তাগুলি অন্যরকম লাগছে। আশ্চর্য তো, ব্যাপারটা কি? আমি ব্যাপার ব্যাখ্যা করলাম না। রাতের বেলা রাস্তার চরিত্র বদলে যায় কেন, সেই ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। আমার ব্যাখ্যা আমার কাছেই থাকুক। বদরুল সাহেব বললেন, হাঁটতে হাঁটতে আমরা যাবো কোথায়? আমি বললাম, মাথায় কোনো নির্দিষ্ট জায়গা থাকলে হাঁটার কোনো আরাম থাকে না, হাঁটতে হবে এলোমেলোভাবে। বলুন, কিভাবে আপনাদের বিয়ে হলো? মুন্সিগঞ্জে বেড়াতে গিয়েছিলাম, খালার শ্বশুর বাড়িতে। ওদের একান্নবর্তী পরিবার, লোকজন গিজগিজ করছে, কে কখন খায় ঠিক নেই, খাওয়া দাওয়ার ভেতরে কোনো যন্ত্র নেই। খেলে খাও, না খেলে খেও না, ওই রকম ভাব। মাঝে মাঝে কি হয় জানেন, ভালো একটা পদ হয়তো রান্না হচ্ছে, এদিকে বেশিরভাগ মানুষ খেয়ে উঠে গেছে, কেউ জানেই না মূল পদ এখনো রান্না হয়নি। বদরুল সাহেব তার বিয়ের গল্পের জায়গায় খাওয়ার গল্প ফেলে বসেছেন। এই খাওয়া দাওয়ার ভেতর থেকে বিয়ের গল্প হয়তো শুরু হবে, কখন হবে কে জানে। ভদ্রলোকের সম্ভবত খিদেও পেয়েছে। খিদের সময় শুধু খাবার কথাই মনে পড়ে। তাকে খাওয়াতে কি ব্যবস্থা করা যায় বুঝতে পারছি না। আবার পকেটবিহীন পাঞ্জাবি নিয়ে বের হয়েছি, এই পাঞ্জাবি মনে হয় আর ব্যবহার করা যাবে না। বদরুল সাহেব গল্প চালিয়ে যাচ্ছেন, সেদিন কি হয়েছে শুনুন। পাবদা মাছ এসেছে, এক খলুই মাছ, প্রত্যেকটা 1.5 সাইজ। এই বাড়িতে আবার অল্প কিছু আসে না, যা আসে ঝুড়ি ভর্তি আসে। আমরা ফুল রাস্তা ছেড়ে গলিতে ঢুকলাম। বদরুল সাহেবের গল্পে বাধা পড়ল। আমরা টহল পুলিশের মুখোমুখি পড়ে গেলাম। খাকি পোশাকের কারণে সব পুলিশ একরকম মনে হলেও এটি যে গতকালেরই দল, এতে আমার কোনো সন্দেহ রইল না। আমি আন্তরিক ভঙ্গিতেই বললাম, কি খবর? টহল পুলিশের দল থমকে দাঁড়ালো। আজ আপনাদের পাহারা কেমন চলছে? এই প্রশ্নের জবাব নেই। বদরুল সাহেব হকচকিয়ে গেছেন, কথাবার্তার ধরন ঠিক বুঝতে পারছেন না। কালকের ওস্তাদজি আজও প্রথম কথা বললেন, তবে তুই তোকারি না, ভদ্র ভাষা। আপনারা কোথায় যান? ভাত খেতে যাই। আজ অবশ্য আমি খাবো না, এই ভদ্রলোক খাবেন। ওনার নাম বদরুল আলম। ওনাকে থাপ্পড় দিতে চাইলে দিতে পারেন, উনিও কিছু বুঝতে পারছে না। কি সমস্যা? কোনো সমস্যা না, জনগণের সেবক পুলিশ ভাইরা এখন আপনার রাতের খাবার ব্যবস্থা করবেন। পুলিশ দলের একজন বলল, কালকে ব্যাপারটা মনে রাখবেন না, নানা কিসিমের বদলোক রাস্তায় ঘুরে নেশা করে, আমরা বুঝতে পারি নাই, একটা মিস্টেক হয়েছে। আমি কিছু মনে করিনি, মনের ভেতর অতি সামান্য খচখচি আছে, সেটা দূর হয়ে যাবে যদি আপনারা বদরুল সাহেবের রাতের খাওয়ার ব্যবস্থা করে দেন। এত রাতে? আপনাদের কার বাড়ি তো রাতে? আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই, কোনো একটা বাড়িতে গিয়ে কলিং বেল টিপুন, বাড়িওয়ালা দরজা খুলে এতগুলি পুলিশ দেখে যাবে ভোরকে। তখন আপনাদের যে ওস্তাদ, তিনি বিনীত ভঙ্গিতে বলবেন, স্যার এত রাতে ডিস্টার্ব করার জন্য খুবই দুঃখিত, একজন বিশিষ্ট ভদ্রলোক সারাদিন না খেয়ে আছেন, যদি একটু খাওয়ার ব্যবস্থা করেন, দেখবেন তৎক্ষণাৎ খাবার ব্যবস্থা হবে।
মধ্যরাতে পুলিশ ভয়াবহ জিনিস। বদরুল সাহেবের হতভম্ব ভাব কাটছে না। তার ক্ষুধা তৃষ্ণাও সম্ভবত মাথায় উঠে গেছে। পুলিশ দলের একজন আমার কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, স্যার, আপনার সঙ্গে একটু প্রাইভেট টক আছে। আমি প্রাইভেট টক শোনার জন্য ফুটপাত ছেড়ে নিচে নামলাম। সে কানের কাছে গুনগুন করে বলল, স্যার, বিরাট মিস্টেক হয়েছে। রাস্তায় কত লোক হাঁটে, কে সাধু কে শয়তান বুঝবো কিভাবে? আমিও তার মতে নিচু গলায় বললাম, না বোঝারই কথা। ওস্তাদ যে একটা ভুল করেছে, চট দিয়ে ফেলেছে। তারপর থেকে ওনার হাত ফুলে প্রচণ্ড ব্যথা। ব্যথার চোটে রাতে ঘুমাতে পারেননি। বেকায়দায় চট দিয়েছে, রগে টান পড়েছে, কিংবা হাতের মাসলে কিছু হয়েছে। কি যে ব্যাপার সেটা স্যার আমরা বুঝে গেছি। এখন স্যার আমাদের ক্ষমা দিতে হবে। এটা স্যার আমাদের একটা আবদার। আচ্ছা যান, ক্ষমা দিলাম। ওস্তাদ আজ ছুটি নিয়েছে, সারাদিন শুয়েছিল, রাতে বের হয়েছে শুধু আপনার সঙ্গে দেখা করার জন্য। ভালোই হয়েছে, দেখা হয়ে গেল। আপনি স্যার আমাদের জন্য একটু দোয়া রাখবেন। অবশ্যই রাখব। ওনার খাবার ব্যাপারে স্যার কোনো চিন্তা করবেন না। আমি বদরুল সাহেবকে বললাম, আপনি এদের সঙ্গে যান, খাওয়া দাওয়া করুন, তারপর মেসে চলে যাবেন। আমি ভোরবেলা ফিরব। তিনি পুরোপুরি হকচকিয়ে গেছেন, কিছুতেই যাবেন না। পুলিশরা বলতে গেলে তাকে গ্রেফতার করেই নিয়ে গেল। বেচারার হতাশ দৃষ্টি দেখে মায়া লাগছে। মায়া ভালো জিনিস না। অনিত্য এই সংসারে মায়া বিসর্জন দেওয়া শিখতে হয়। আমি শেখার চেষ্টা করছি। বাদুর স্বভাব আয়ত্ত করার চেষ্টার স্বভাব হচ্ছে না। বাদুর ভাব কয়েকদিন থাকে, তারপর ভেতর থেকে মানুষ ভাব চাহাচাড়া দিয়ে ওঠে। রাতে ঘুমোতে ইচ্ছে করে, দিনে হাজার চেষ্টা করেও ঘুমোতে পারি না। এখন আমার মানুষ ফেস চলছে, রাতে ঘুমোচ্ছি, দিনে জেগে আছি, রাস্তায় যাচ্ছি, হাঁটাহাঁটি করছি। দিনে হাঁটাহাঁটি করার মধ্যেও কিছু থ্রিল আছে। হঠাৎ হঠাৎ খুব বিপজ্জনক কারোর সঙ্গে দেখা হয়ে যাবে, যার সঙ্গে নিশি রাতে দেখা হবার কোনো সম্ভাবনাই নেই। রাত ৩টার সময় নিশ্চয়ই রেশমা খালার সঙ্গে নিউ মার্কেটের কাছে দেখা হবে না। প্রায় ২ বছর পর রেশমা খালার সঙ্গে দেখা। পাজারো নামের অভদ্র গাড়ির ভেতরে ড্রাইভারের পাশে বসবেন ভাবাই যায় না। তবে শুনেছি পাজেরো গাড়িগুলি এমন যে ড্রাইভারের সিটের পাশে বসা যায়, এতে সম্মানহানি হয় না। রেশমা খালা হাত উঁচিয়ে ডাকলেন, আয় হেমু, আয়। ড্রাইভার ক্রমাগত হর্ন দিতে লাগলো। আমার উচিত দ্রুত পালিয়ে যাওয়া, কোন গলিটলির ভেতরে ঢুকে পড়া, গলি না থাকলে ম্যানহোলের ঢাকনি খুলে তার ভেতর সেধিয়ে যাওয়া। কিছু কিছু ট্রাকের পেছনে লেখা ১০০ গজ হাত দূরে থাকুন। রেশমা খালা সেই ট্রাকের চেয়েও ভয়াবহ। আশেপাশে গলি বা ম্যানহোল নেই, কাজেই আমি হাসি মুখে এগিয়ে গেলাম। রাস্তা পার হবার আগেই খালা চেঁচিয়ে বললেন, হিমু, তুই নাকি গলা কাটা নামাতে পারিস? রেশমা খালা আমার কেমন খালা জানি না, লতার পাতায় খালা। ভদ্রমহিলা বয়স ৫০ পার হলেও এই মুহূর্তে খুকি সেজে বসে আছেন। মাথা ভর্তি ঢেউ খেলানো ঘন কালো চুল, এই চুল হংকং থেকে আনানো। ঠোঁট লাল টুকটুক করছে। জামদানি শাড়ি পরেছেন, গলায় মাটির মালা, কানে মাটির দুল। এটাই লেটেস্ট ফ্যাশন, শান্তিনিকেতন থেকে আমদানি হয়েছে। আমি গাড়ির কাছে চলে এলাম। রেশমা খালা চোখ বড় বড় করে বললেন, বাদলের মার কাছে ঘটনা শুনলাম, বড় বড় সার্জন কাত হয়ে গেছে, তুই গিয়েই মন্ত্রতন্ত্র পড়ে কাটা নামিয়ে ফেললি। কিরে, সত্যি? হ্যাঁ সত্যি। তোমার কাটা লাগলে খবর দিও, নামিয়ে দিয়ে যাব। তোকে খবর দেবো কিভাবে? তোর ঠিকানা কি? তোর কোনো কার্ড আছে? ঠিকানাই নেই, আবার কার্ড? তুই এক কাজ কর না, আমার বাড়িতে চলে আয়। একতলাটা খালিই পড়ে থাকে, একটা ঘরে থাকবি, আমার সঙ্গে খাবি, ফ্রি থাকা খাওয়া। দেখি চলে আসতে পারি। আসতে পারিটারি না, চলে আয়। তুই কাটা নামানো ছাড়া আর কি পারিস? আপাতত আর কিছু পারি না। কে যেন সেদিন বলল, তুই ভূত ভবিষ্যৎ সব বলতে পারিস, তোর সিক্স সেন্স নাকি খুবই ডেভেলপড।
আমি হাসলাম। আমার সেই বিশেষ ধরনের হাসি দেখে রেশমা খালা আরো অভিভূত হলেন। আয় হিমু, গাড়িতে উঠে আয়। যাচ্ছেন কোথায়? কোথাও যাচ্ছি না। খালি বাড়িতে থাকতে কতক্ষণ আর ভালো লাগে, এই জন্যে গাড়ি নিয়ে মাঝে মাঝে বের হই। বাড়ি খালি নাকি? ও আল্লাহ, তুই কিছুই জানিস না? তোর খালুর ইন্তেকালের পর বাড়ি খালি না? এত বড় বাড়িতে একা থাকি, অবস্থাটা চিন্তা করতে পারিস? দারোয়ান, মালি, ড্রাইভার এরা তো আছে। খালি বাড়ি কি দারোয়ান, মালি, ড্রাইভার এসবে ভরে? তুই চলে আয়। তোর কাটা নামানোর ক্ষমতার কথা শুনে দারুণ ইন্টারেস্টিং লাগছে। দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। আজ তো খালা যেতে পারবো না, জরুরি কাজ। তোর আবার কিসের জরুরি কাজ? হাঁটা ছাড়া তোর আবার কাজ কি? আরেকজনের কাটা নামাতে হবে। চিতল মাছের কাটা গলায় বিধিয়ে বসে আছে, কো কো করছে, সেই কাটা তুলতে হবে। আমাকে নিয়ে চল, আমি দেখি ব্যাপারটা কি। আপনাকে নেওয়া যাবে না খালা, মন্ত্রতন্ত্রের ব্যাপার তো, মেয়েদের সামনে মন্ত্র কাজ করে না। মেয়েরা কি দোষ করেছে? মেয়েরা কোনো দোষ করেনি, দোষ করেছে মন্ত্রে। এই মন্ত্র নারী বিদ্বেষী। আচ্ছা ঠিক আছে, আমাকে না নিতে চাইলে না নিবি। গাড়িতে ওঠ, তোকে কিছু দূর এগিয়ে দিই। রোদের মধ্যে হাঁটছিস দেখে মায়া লাগছে। কেউ গাড়িতে ওঠার জন্য বেশি রকম পিড়াপিড়ি করলে ধরে নিতে হবে গাড়ি নতুন কেনা হয়েছে। আমি গাড়িতে উঠতে বললাম, গাড়ি নতুন কিনলে? নতুন কোথায়, 6 মাস হয়ে গেল না। 6 মাসে স্বামী পুরাতন হয়, গাড়ি হয় না। দারুণ গাড়ি। তোর পছন্দ হয়েছে? পছন্দ মানে? অ্যারোপ্লেনের মতো গাড়ি। এই গাড়ির সবচেয়ে বড় সুবিধা কি জানিস? সামনাসামনি কলিশন হলে গাড়ি কিচ্ছু হবে না, কিন্তু অন্য গাড়িতে ভোতা হয়ে যাবে। বাহ, দারুণ তো। তোর সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে রে হিমু। চাকরি বাকরি কিছু করছিস? আপনার হাতে চাকরি আছে? না, তোর খালুর মৃত্যুর পর মিল টিল সব বিক্রি করে ক্যাশ টাকা করে ফেলেছি, ব্যাংকে জমা করেছি। আমি একা মানুষ, মিল টিল চালানো তো সম্ভব না। সবাই লুটে পুটে খাবে, দরকার কি? কোনো দরকার নেই। গাড়ি চলছে, কোনো বিদেশ থেকে যাচ্ছে না। মনে হচ্ছে ড্রাইভার তার ইচ্ছা মতো চালাচ্ছে। মিরপুর রোড ধরে চলতে চলতে ফট করে ধানমন্ডি 4 নম্বরে ঢুকে পড়ল। আবার কিছুক্ষণ পর মিরপুর রোডে চলে এলো। হিমু। জি খালা। তোর খালো স্মৃতি রক্ষার্থে একটা কিছু করতে চাই। কর্মযোগী পুরুষ ছিল, পথের ফকির থেকে কলকারখানা, গার্মেন্টস করেনি এমন জিনিস নেই। স্ত্রী হিসেবে তার স্মৃতি রক্ষার জন্য আমার তো কিছু করা দরকার। করলে ভালো, না করলেও চলে। না না, করা দরকার, ভালো কিছু করা দরকার। ওনার নামে একটা আর্ট মিউজিয়াম করলে কেমন হয়? ভালো হয়, তবে খালু সাহেবের নামে করা যাবে না, মানাবে না। মানাবে না কেন? গনি মিয়া মিউজিয়াম অফ মডার্ন আর্ট শুনতে ভালো লাগছে না। খালু সাহেবের নামটা গনি মিয়া না হয়ে আরেকটা সফিস্টিকেটেড হলে মিউজিয়াম অফ মডার্ন আর্ট দেওয়া যেত। তোমার নিজের নামে দাও না কেন, রেশমা মিউজিয়াম অফ মডার্ন আর্ট। শুনতে তো খারাপ লাগছে না। গাড়ি মিরপুর রোড থেকে আবার ধানমন্ডি 27 নম্বরে ঢুকে পড়েছে। আবারও মনে হয় মিরপুরে আসবে। ভালো যন্ত্রণায় পড়া গেল। খালা, আমার তো এখন যাওয়া দরকার। চিতল মাছের কাঁটা নামানো খুব সহজ না। আহা বস না, তোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে। কথা বলার মানুষ পাই না, কেউ আমার বাড়িতে আসে না। এটা একটা আশ্চর্য কাণ্ড। তোর খালুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্ড ছাপিয়ে 500 লোককে দাওয়াত দিয়েছি। 3টা দৈনিক পত্রিকার কোয়ার্টার পেজ বিজ্ঞাপন দিলাম। লোক কত হয়েছে বলতো? 100? আরে না, 18 জন। এর মধ্যে আমার নিজের লোকই 7 জন, ড্রাইভার, মালি, দারোয়ান, কাজে 2টো মেয়ে। আমাকে খবর দিলে চলে আসতাম। তোর কোনো স্থায়ী ঠিকানা আছে? ঠিকানা নেই, রাস্তায় যে ফকিরগুলি আছে তাদেরও ঠিকানা আছে। রাতে তারা একটা নির্দিষ্ট জায়গায় ঘুমায়। আজিজ মার্কেটের বারান্দায় যে ঘুমোরে সে সেখানেই ঘুমাবে, সে কমলাপুর রেল স্টেশনে ঘুমাবে না। আর তুই তো আজ এই মেসে কাল ওই মেসে। হিমু,
তুই চলে আয় তো আমার কাছে। গুলশানের বাড়ি নতুন করে রিনোভেট করেছি, টাকা পয়সা খরচ করে হুলস্থুল করেছি, তোর ভালো লাগবে। আসবি? ভেবে দেখি। ভাবতে হবে না, তুই চলে আয়। থাকা খাওয়া খরচার হাত থেকে তো বেঁচে গেলি, মাসে মাসে না হয় কিছু হাত খরচও দিবি। কত দিবে হাত খরচ? বিড়ি সিগারেটের খরচ। আর কি? কি থাকবি? তুই থাকলে একটা ভরসা হয়। দিনকালে যে অবস্থা, চাকর দারোয়ান এরা বটি দিয়ে কুপিয়ে কোন দিন না মেরে ফেলে, এমন ভয় ভয় থাকি। চলে আয় হিমু, আজই চলে আয়। বাড়ি তো চিনিসই, চিনিস না? হুম। তোকে দেখে আরেকটা কথা ভাবছি, বিশেষ বিশেষ ক্ষমতা আছে, প্যারানর্মাল পাওয়ার আছে যাদের, এদের বাড়িতে নিয়ে রাখলে কেমন হয়? অ্যাস্ট্রোলজার, পামিস্ট, বুঝতে পারছিস কি বলছি? পারছি। ইনস্টিটিউট অফ সাইকিক রিসার্চ টাইপ। ঠিক বলেছিস। বাংলাদেশে তো এরকম আগে হয়নি, নাকি হয়েছে? না, হয়নি। করতে পারো। নাম কি দেবে? গনি মিয়া ইনস্টিটিউট অফ সাইকিক্স রিসার্চ। নামটা কেমন শোনাচ্ছে? মিয়াটা বাদ দিলে খারাপ লাগবে না। গনি ইনস্টিটিউট অফ সাইকিক রিসার্চ। খালা, এখানে আমি নামবো। ড্রাইভার, গাড়ি থামাও। গাড়ি না থামালে আমি জানলা দিয়ে লাফ দিয়ে নেমে পড়ব। ড্রাইভার গাড়ি থামালো। রেশমা খালা বলল, কি ঠিক হলো, তুই আসছিস? হুম। আমার এই মাসে হাত খরচে টাকা দিয়ে দাও। থাকাই শুরু করলি না, হাত খরচ কি? আমি তো খালা চাকরি করছি না যে মাসে শেষে বেতন, এটা হলো হাত খরচ। তুই আগে বিছানা বালিশ নিয়ে উঠে আয়, তারপর দেখা যাবে। আচ্ছা। আমি লম্বা লম্বা পা ফেলা শুরু করলাম। উদ্ধার পাওয়া গেছে। এখন চেষ্টা করা উচিত যত দূরে সরে পড়া যায়। সম্ভাবনা খুব বেশি যে খালা তার গাড়ি নিয়ে আমার পেছনে পেছনে আসবে। আমার উচিত ছোট কোনো গলিতে ঢুকে পড়া, যেখানে পাজেরো টাইপ গাড়ি ঢুকতে পারে না। আই হিমু, এই, এক সেকেন্ড শুনে যা। বধির হয়ে যাবার ভান করে আমি গলি খুঁজছি। গাড়ির ড্রাইভার ক্রমাগত হর্ন দিচ্ছে। না ফিরলে চারিদিকে লোক জমে যাবে। বাধ্য হয়ে ফিরলাম। নে, হাত খরচ নে। না দিলে আবার হাত খরচ দেওয়া হয়নি এই অজুহাতে আসবি না। রেশমা খালা একটা চকচকে 500 টাকার নোট জানালা দিয়ে বাড়িয়ে ধরল। তুই সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসিস। সন্ধ্যার পর থেকে আমি বাসায় থাকি। নানান সমস্যা আছে বুঝলি, ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে, কাউকে বলা দরকার। রাতে এক ফোঁটাও ঘুমোতে পারি না। চলে আসবো। টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? পকেটে রাখ, হারিয়ে ফেলবি তো। খালা, আমার পকেট নেই, যাবতীয় টাকা পয়সা আমাকে হাতে নিয়ে ঘুরতে হয়। বলিস কি? খালা, যাই। যাই বলে দেরি করলাম না, প্রায় দৌড়ে এক গলিতে ঢুকে পড়লাম। টাকা কি কেউ হাতে নিয়ে ঘুরে? বাসে কন্ডাক্টর টাকা হাতে রাখে। আর কেউ? 500 টাকার চকচকে একটা নোট হাতে রাখতে বেশ ভালো লাগছে। নোটটা এতই নতুন যে ভাঁজ করতে ইচ্ছে করছে না। চনমনে রোদ উঠায় গরম লাগছে। নোটের সাইজ আরেকটু বড় হলে টাকা দিয়ে বাতাস খেতে খেতে যাওয়া যেত। খালার হাত থেকে উদ্ধার পেয়েছি শ্যামলীতে। সেখান থেকে কোথায় যাব বুঝতে পারছি না। হেঁটে হেঁটে আবার নিউ মার্কেটের কাছে চলে আসা যায়। ইচ্ছা করলে রিক্সা নিতে পারি, ভাড়া দেওয়ার সমস্যা হবে না। বুড়ো অথর্ব টাইপ রিক্সাওয়ালা, যাদের রিক্সায় কেউ চড়ে না, এমন কেউ যে রিক্সা ঠিকমতো টানতেও পারে না, বয়সের ভারে কানেও ঠিক শুনে না, গাড়ির সামনে হঠাৎ রিক্সা নিয়ে উপস্থিত হয়। এইসব রিক্সায় চড়া মানে পদে পদে বিপদের মধ্যে পড়া। যেহেতু রেশমা খালার বাড়িতে আমি থাকতে যাব না, সেহেতু এই 500 টাকা কোনো এক সৎকর্মে ব্যয় করতে হবে। অনেকদিন কোনো সৎকর্ম করা হয় না। ভাড়া হিসেবে পুরো নোটটা দিয়ে দিলে সাধারণ মানের একটা সৎকর্ম করা হবে। পছন্দসই কোনো রিক্সাওয়ালা পাওয়া যাচ্ছে না। একজনকে বেশ পছন্দ হলো, তবে তার বয়স অল্প। বুড়ো রিক্সাওয়ালা কেউই নেই। বুড়োরা আজ কেউ রিক্সা বের করেনি। আসাদ গেটে এসে একজনকে পাওয়া গেল। চলনসই ধরনের বুড়ো, রিক্সার সিটে বসে চায়ে পাউরুটি ভিজিয়ে খাচ্ছে। সকালে ব্রেকফাস্ট বোধহয় না, 12টার মতো বাজে।
লাঞ্চ হবার সম্ভাবনা কম, সম্ভবত প্রি লাঞ্চ। রিক্সা ভাড়া যাবেন? বুড়ো প্রায় ধমকে উঠল। না। খাওয়ার মাঝখানে বিরক্ত করায় সে সম্ভবত খেপে গেছে। কাছেই যাব, বেশি দূর না, নিউ মার্কেটে। ওইদিকে যাবো না। ফার্মগেটে যাবেন? ফার্মগেটে গেলেও আমার চলে। যাবো না। যাবেন না কেন? ইচ্ছা করতেছে না। আমি না হয় অপেক্ষা করি, আপনি চা শেষ করেন, তারপর যাব। ফার্মকে যেতে চান না তাও সই, অন্য যেখানে যেতে চান যাবেন, আমাকে কোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে। মনে হলো আমার প্রস্তাবে সে রাজি হয়েছে। কিছু না বলে চা পাউরুটি শেষ করলো, লুঙ্গির ভাঁজ থেকে বিড়ি বের করে আয়েশ করে বিড়ি টানতে লাগলো। আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি। কাউকে দান করতে যাওয়াও সমস্যা, দান করতেও ধৈর্য লাগে। হুট করে দান করা যায় না। বুড়ো বিড়ি টানা শেষ করে রিকশার সিট থেকে নামলো। আমি উঠতে যাচ্ছি, সে গম্ভীর গলায় বলল, কই সিনা যাবো না, ত্যাগ তো করেন কেন? সে খালি রিকশা টেনে বেরিয়ে গেল। 500 টাকার চকচকের নোটটা তাকে দেওয়া গেল না। আমি ফার্মগেটের দিকে রওনা হলাম। নানান কিসিমের অভাবে মানুষ ওই জায়গায় ঘুরে বেড়ায়। ভিক্ষার বিচিত্র টেকনিক দেখতে হলে ফার্মগেটের চেয়ে ভালো কোনো জায়গা হতে পারে না। একবার একজনকে পেয়েছিলাম ইংরেজিতে ভিক্ষা করেন। স্যার, আই অ্যাম এ নিডি ম্যান স্যার, 3 স্কুল গোয়িং ডটার্স, লস্ট মাই জব, প্রেজেন্টলি পেনিলেস। আমি বললাম, ইংরেজিতে ভিক্ষা করছেন কেন? বাংলা ভাষার জন্য আমরা এত রক্ত দিয়েছি, সে কি ইংরেজিতে ভিক্ষা করার জন্য? ভিক্ষার জন্য বাংলার চেয়ে ভালো ভাষা হতেই পারে না। ইংরেজি ভাষার ভিক্ষুক চোখ মুখ কুঁচকে তাকালো। আমি বললাম, ফেব্রুয়ারি মাসেও কি ইংরেজিতে ভিক্ষা করেন, নাকি তখন বাংলা ভাষা? আরেকজন আছেন ভদ্র চেহারা, ভদ্র পোশাক। তিনি এসে খুবই আদরের সঙ্গে বলেন, ভাই কিছু মনে করবেন না, কয়টা বাজে? আমার ঘড়িটা বন্ধ। যাকে জিজ্ঞেস করা হয় তিনি ভদ্রলোকের ভদ্রতায় মুগ্ধ হয়ে যান। ঘড়ি দেখে সময় বলেন, অসংখ্য ধন্যবাদ। আজকাল মানুষ এমন হয়েছে, সময় জিজ্ঞেস করলে রেগে যায়। না না, ঠিক আছে। তখন ভদ্রলোক গলা নিচু করে বলেন, ভাই সাহেব, 1 মিনিট সময় হবে, 2টা কথা বলতাম। যে সময় দিয়েছে সেই মরেছে, তার 20-25 টাকা খসবেই। আরেক ভদ্রলোককে মাঝে মাঝে দেখা যায়, খদ্দরে পায়জামা পাঞ্জাবির পকেটে সম্রাট আকবরের সময়কার একটা মোহর, 1.5 ভরির মতো ওজন। তার গল্প হচ্ছে তিনি এক সময় মুদ্রা ভর্তি একটা ঘটি পেয়েছেন, কাউকে জানাতে চাচ্ছেন না, জানলে সরকার সিজ করে নিয়ে যাবে। তিনি গোপনে মুদ্রাগুলি বিক্রি করতে চান, তাই বলে সস্তায় না, সোনার যা দাম সেই হিসেবে কিনতে হবে, কারণ খাঁটি সোনার মোহর। ভদ্রলোকের মূল ব্যবসার জায়গা ফার্মগেট না, ফার্মগেটে তিনি অন্য উদ্দেশ্যে আসেন। উদ্দেশ্যটা আমার কাছে পরিষ্কার না। পরিচিত ভিক্ষুকের কাউকেই পেলাম না, তবে আশ্চর্যজনকভাবে আব্দুর রশিদকে পেয়ে গেলাম। চশমা দেখে চিনলাম। চশমার ডাট নেই, সুতা দিয়ে কানের সঙ্গে বাঁধা। হাতে একতারা কাগজ নিয়ে তার কাছে যাচ্ছেন, মনে হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন। হলুদ রঙের একটা খামও আছে, নির্ঘাত এক্সরে প্লেট। রশিদ সাহেব না? কেমন আছেন, চিনতে পারছেন? ভদ্রলোক চশমার আড়াল থেকে পিট পিট করে তাকাচ্ছেন। চিনতে পারছেন কি না বোঝা যাচ্ছে না। চশমার ডাট আবার ফেলে দিয়ে সুতা লাগিয়েছেন। এদিকে ভিক্ষার সুবিধা হয়। আপনাকে চিনতে পারছি না। চিনবেন না কেন? আমি বদরুল সাহেবের বন্ধু। আপনার হাতে কি প্রেসক্রিপশন? এত পুরনো টেকনিকে গেলেন কেন? আব্দুর রশিদ কাপা কাপা গলায় বললেন, ছেলে মরণাপন্ন, লাংসে পানি জমেছে, প্লুরেসি। প্রফেসর রহমান ট্রিটমেন্ট করছেন। বিশ্বাস না হলে মেডিকেল কলেজ হাসপাতালে 12 নং ওয়ার্ডে যেতে পারেন। অবস্থা খারাপ? আব্দুর রশিদ জবাব দিলেন না। ক্রূর দৃষ্টিতে
আমাকে দেখছেন। আমি বললাম, টাকা পয়সা কিছু জোগাড় করতে পেরেছে? তা দিয়ে আপনার দরকার কি? দরকার আছে, আমি 1 কাপ চা খাবো। চা এবং একটা সিগারেট। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, হাতে একদম পয়সা নেই। 500 টাকার একটা নোট তো আছে। নোটটা আমার না, বুড়ো এক রিক্সাওয়ালার নোট। তাকে ফেরত দিতে হবে। খাওয়াবেন 1 কাপ চা? আপনার কাছে আমার পাওনা আছে। ওদিন আপনাকে চা সিঙ্গারা খাইয়ে দিলাম। আব্দুর রশিদ চা খাওয়াতে নিয়ে গেলেন। শুকনো গলায় বললেন, চায়ের সঙ্গে আর কিছু খাবেন? সিঙ্গারা খাওয়ান, তাহলে শোধবোধ হয়ে যাবে। আপনিও আমার কাছে ঋণী হয়ে থাকবেন না, আমিও ঋণী হয়ে থাকব না। চায়ের সঙ্গে সিঙ্গারাও এলো। আমি গলার স্বর নামিয়ে বললাম, রশিদ সাহেব, ভিক্ষার একটা ভালো টেকনিক আপনাকে শিখিয়ে দিই। কিছুদিন ব্যবহার করতে পারবেন, তবে এক জায়গায় একবারে বেশি দুবার ব্যবহার করা যাবে না। জায়গার বদল করতে হবে। বলবো? রশিদ সাহেব চায়ে চুমুক দিচ্ছেন। তার চোখ মুখ কঠিন। আমি খানিকটা ঝুঁকে এসে বললাম, ময়লা একটা গামছা শুধু পরবেন, সারা শরীরে আর কিছু থাকবে না। চোখে চশমা থাকতে পারে। আপনি করবেন কি, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত টাইপের লোকদের কাছে যাবেন, গিয়ে নিচু গলায় বলবেন, আপনার কোনো সাহায্য লাগবে না, কিচ্ছু লাগবে না। দোকান থেকে আমাকে শুধু একটি লুঙ্গি কিনে দেন। কেউ টাকা দিতে চাইলেও নেবেন না। দেখবেন 10 মিনিটের ভেতরেই আপনাকে লুঙ্গি কিনে দেবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, বড়লোকের কাছে কিছু চাইবেন না, কিন্তু যারা নিম্নবিত্ত তারা আপনাকে দেখে আতঙ্কগ্রস্ত হবে। ওদের মনে হবে একদিন আপনার মতো আমাদের তাদের অবস্থা হতে পারে। তখন তারাও ব্যস্ত হয়ে পড়বে লুঙ্গি কিনে দিতে। সেই লুঙ্গি আপনি বিক্রি করে দিবেন, আবার আরেকটা ব্যবস্থা করবেন। বুঝতে পারছেন? মন দিয়ে কাজ করলে দৈনিক 5 থেকে 6টা লুঙ্গির ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। আব্দুর রশিদ কঠিন চোখে তাকালেন। আমি বিনীত ভঙ্গিতে বললাম, ভালো বুদ্ধি দিয়েছি, এখন একটা সিগারেট খাওয়ান। আব্দুর রশিদ খাওয়ালেন না, চা সিঙ্গারা দাম দিয়ে উঠে চলে গেলেন। বুড়ো রিক্সাওয়ালা একজন পাওয়া গেল। বুড়ো হলেও তার গায়ে শক্তি সামর্থ্য ভালোই। টেনে রিক্সা নিয়ে যাচ্ছে। গল্প জমাবার চেষ্টা করলাম, গল্প জমল না। শুধু জানালো তার আদি বাড়ি ফরিদপুর। 7 টাকা ভাড়ার জায়গায় 500 টাকা ভাড়া পেয়ে তার চেহারা কোনো পরিবর্তন হলো না। নির্বিকার ভঙ্গিতেই সে টাকাটা রেখে দিল। গামছা দিয়ে মুখ মুছল। মনে হয় তার বিস্মিত হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ম্যানেজার হায়দার আলী খাঁ আমাকে দেখে আনন্দিত গলায় বললেন, সকাল থেকে আপনার জন্য একটা মেয়ে বসে আছে, বাইরে দাঁড়িয়েছিল। শেষে আমি আপনার ঘরে খুলে দিলাম। ঘর খুলে দিলেন কেন? মেয়ে ছেলে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? নাম কি মেয়ের? নাম জিজ্ঞেস করি নাই। নাম জিজ্ঞেস করলে বেয়াদবি হয়। সুন্দর মতো মেয়ে। রূপা নাকি? রূপা হবার সম্ভাবনা খুবই কম। সে এসে দীর্ঘ সময় বসে থাকবে না। গাড়ি থেকে তার নামার কথা না। সে গাড়িতে বসে থাকবে, ড্রাইভারকে ঠাটাবে খোঁজ দিতে। তাহলে কে হতে পারে? ঘরে ঢুকে দেখি বাদলের বাসায় যে মেয়েটিকে দেখেছিলাম সে। পদার্থবিদ্যার ব্রিলিয়ান্ট ছাত্রী, মীরা কিংবা ইরা নাম। আমি খুব সহজভাবে ঘরে ঢুকে বিন্দুমাত্র আশ্চর্য না হওয়ার ভঙ্গি করে বললাম, কি খবর ইরা, ভালো? ইরা বসেছিল, উঠে দাঁড়ালো। কিছু বলল না। তার মুখ কঠিন, ভ্রু কুঁচকে আছে। বড় ধরনের ঝগড়া শুরু করার আগে মেয়েদের চেহারা এরকম হয়ে যায়। আমার এখানে কি মনে করে? গলায় কাটা? আপনার সঙ্গে আমার কথা আছে। আমি সেই সকাল 11টা থেকে বসে আছি। বসো, তারপর বলো কি কথা। আপনার সঙ্গে আমার কথা ছিল যে আপনি আমাকে আপনি আপনি করে বলবেন। আমার একদম মনে থাকে না। কোনো কোনো মানুষকে প্রথম দেখা থেকেই এত আপন মনে হয় যে শুধু তুমি বলতে ইচ্ছে করে। দয়া করে মেয়ে ভুলানো কথা আমাকে বলবেন না। এই জাতীয় কথা আমি আগেও শুনেছি। পাত্তা দেননি? পাত্তা দেওয়ার কোনো কারণ আছে কি? আছে। ছেলেরা নিতান্ত অপরাগ হয়ে এসব কথা বলে। প্রথম দেখা তো সে তো বলতে পারে না আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। বলতে লজ্জা লাগে। যে শুনে
তারও খারাপ লাগে। কাজেই ঘুরিয়ে কথা বলার চেষ্টা করা হয়। প্রেম বিষয়ক কত কথা আমি শুনতে আসিনি। আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। আমি কথাগুলো বলে চলে যাব। ইরা বসল না, দাঁড়িয়ে রইল। তার চোখ মুখ যতটা কঠিন ছিল তার চেয়েও কঠিন হয়ে গেল। কথাটা হচ্ছে, বাদলের বাড়িতে যে কাজের বুয়া আছে তার একটা মেয়ে হারিয়ে গিয়েছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, লুৎফা নাম। সে নাকি আপনাকে বলেছিল তার মেয়েকে খুঁজে দিতে। হ্যাঁ বলেছিল, এখনও খোঁজা শুরু হয়নি। আসলে ভুলে গিয়েছিলাম, আপনি বলায় মনে পড়ল। আপনাকে খুঁজতে হবে না, মেয়ে পাওয়া গেছে। বাঁচা গেল। 30 লক্ষ লোকের মাঝখান থেকে লুৎফাকে খুঁজে পাওয়া সমস্যা হতো। আপনাকে সে যেদিন বলল সেদিন দুপুরে মেয়ে উপস্থিত। ব্যাপারটা যে পুরোপুরি কাকতালীয় তাতে কি আপনার কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আপনি নিশ্চয়ই দাবি করেন না যে আপনার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে মেয়েকে নিয়ে এসেছেন। পাগল হয়েছেন? বুয়ার ধারণা আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে কাজটা করা হয়েছে। বাদলেরও তাই ধারণা। কার কি ধারণা তাতে কি যায় আসে? মেয়েটাকে পাওয়া গেছে, এটাই বড় কথা। এরা কঠিন গলায় বলল, কে কি ভাবছে তাতে অনেক কিছু যায় আসে। এইভাবে সমাজে বুজরুক তৈরি হয়। আপনার মতো মানুষরাই সোসাইটির ইকুইলিব্রিয়াম নষ্ট করেন। বাদলের মাথা তো আপনি আগেই খারাপ করেছিলেন, এখন বুয়ার মাথাও খারাপ করলেন। তাই নাকি? হ্যাঁ তাই। বাদলের মাথা যে আপনি কি পরিমাণ খারাপ করেছেন সেটা কি আপনি জানেন? না, জানি না। 2-1 দিনের ভেতর একবার এসে দেখে যান। ব্রাইট একটা ছেলে, বাবা মার কত আশা ছেলেটাকে নিয়ে। আপনি তাকে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছেন। ফালতু বুজরুকি, উদ্ভট উদ্ভট কথা। মহাপুরুষ মহাপুরুষ খেলা। রাত দুপুরে রাস্তায় হাঁটলেই মানুষ মানুষ মহাপুরুষ হয়ে যায়। এরা রাগে কাঁপছে। মেয়েটা এতটা রেগেছে কেন বুঝতে পারছি না। এত রাগার তো কিছু নেই। আমার বুজরুকিতে তার কি যায় আসে? এরা বলল, আমি এখন যাব। চাটা কিছু খাবেন না? না, আপনি দয়া করে বাদলকে একটু দেখে যাবেন। ওর অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে। মানুষকে বিভ্রান্ত করার জন্য আসলে আপনার শাস্তি হওয়া উচিত, কঠিন শাস্তি। ইরা গটগট করে বের হয়ে গেল। মেয়েটা বেশ সুন্দর। রেগে যাওয়ার আরও সুন্দর লাগছে। যে রাগের সঙ্গে ঘৃণা মেশানো থাকে সেই রাগের সময় মেয়েদের সুন্দর দেখায় না। যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়। এরা কি সামান্য ভালোবাসা আমার জন্য বোধ করা শুরু করেছে? এটা আশঙ্কার কথা। ভালোবাসা বটগাছের মতো, ক্ষুদ্র বীজ থেকে শুরু হয়, তারপর হঠাৎ একদিন ডালপালা মেলে দেয়, ঝুড়ি নামিয়ে দেয়। ইরার ব্যাপার সাবধান হতে হবে। বাদলদের বাড়িতে ভুলেও যাওয়া যাবে না। এরা মেসের ঠিকানা বের করে চলে এসেছে কিভাবে সেটাও এক রহস্য। ঠিকানা তার জানার কথা না, ওই বাড়ির কেউ জানে না। রাতে খেতে গিয়ে শুনি বদরুল সাহেব আমার খাওয়া খেয়ে চলে গেছেন। মেসের বাবুর্চি খুবই বিরক্তি প্রকাশ করলো। রোজই এই কাম করে, আপনার খাওয়া খায়। ঠিকই করেন, আমি তাকে বলে দিয়েছি এখন থেকে তিনিই খাবেন। আপনি খাবেন না? আমি কয়েকদিন বাইরে থাকবো। গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সমগ্র থেকে এবং হিমু। আসছিল এর দ্বিতীয় পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে রয়েছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।